ও ফিরে আসছে, ও ফিরে আসছে। ও সব শেষ করে দেবে। ও গ্রামের মানুষকে বাঁচতে দেবে না। ও ফিরে আসছে। ও ও আপনারা এসে গেছেন। আমি 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 গদাধর মণ্ডল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ধরেছেন। আমি সেই গদাধর মণ্ডল, বীরভূমের কাশীপুর গ্রামের মোড়ল। কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখুন, যদি ভুল করেও কখনো বীরভূমে এসে থাকেন, তাহলে এই কাশীপুর গ্রামে পথ মারাবেন না। না 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 না, এ কোনো রাগের কথা নয় মশাই। আপনার ভালোর জন্যই বলা, আপনাদের বাঁচানোর জন্যই বলছি। কারণ এই গ্রামের মাটিতে এমন কিছু লুকিয়ে আছে, আপনার উপর একবার চোখ পড়লে আর আগের মতো থাকবে না। একবার যে এই গ্রামে পা রাখে, সে সারা জীবন নিজের সাথে বয়ে বেড়া এক ভয়ঙ্কর স্মৃতি। না 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 না, ভুল বললাম। স্মৃতি বললে ভুল হবে। ওটা একটা অভিশাপ, ওটা একটা নিষ্ঠুর অভিশাপ, যে অভিশাপ কেড়ে নিয়েছে আমার নাম, আমার পরিবার, এমনকি আমার অস্তিত্বকে। কি মশাই, চমকে গেলেন নাকি? মশাই? বিশ্বাস হচ্ছে না? আসল গল্পটা তখন শুরুই হয়নি, তাই বলছি, কানের ওই যন্ত্রটা ভালো করে গুঁজে নিন, ঘরের আলোটা আস্তে করে নিভিয়ে দিন, আর শুনতে থাকুন কিভাবে শুরু হয়েছিল কাশীপুর গ্রামের সে অভিশপ্ত রাতের গল্প, যে রাতের পর থেকে আমি আর জীবিত নই। কাশীপুর গ্রামের আকাশটা সেদিন দিনের বেলাতেও অন্ধকার হয়ে গিয়েছিল। বৈশাখ মাসের শেষ বিকেলের গুমোট গরমে বাতাসের প্রতিটি কণা যেন আগুনের হলকা ছড়াচ্ছিল। মাঠের ঘাস পুরো ছাই হয়ে গেছে, পুকুরের জল তলানিতে গিয়ে থেকেছে। প্রকৃতির এই রুদ্ররূপের মাঝেই গ্রামপ্রধান গদাধর মণ্ডলের বাড়িতে নেমে এসেছিল এক চরম দুর্যোগ। গদাধরের 10 বছরের নাতি বিশু, যে কালকে পর্যন্ত গ্রামের আম বাগানে, চাষের জমিতে দাপিয়ে বেরিয়েছে, সে আজ বিছানায় মরণপণ যন্ত্রণায় ছটফট করছে। তার কচি শরীরটা নীল হয়ে গেছে, নীলচে শিরাগুলো ত্বকের উপর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। মুখ দিয়ে অনবরত বেরোচ্ছে সাদা ফেনার কষ। গ্রামের কবিরাজ হাল ছেড়ে দিয়েছেন। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা গদাধর, এই ছেলেকে বাঁচানো আমার কম্য নয়। আমি আর কোনো আশাই যেন দেখতে পাচ্ছি না। ঈশ্বরকে বরং ডাক, এখন তিনি যদি আমাদের দিকে মুখ তুলে তাকান। বিকেলে সূর্য যখন দিগন্ত রেখায় ডুব দিচ্ছে, ঠিক তখনই বিশুর দেহটা একবার শেষবারের জন্য ধনুকের মতো বেঁকে গিয়ে স্থির হয়ে গেল। বিশু শেষ নিঃশ্বাস ত্যাগ করল। শোক যখন উন্মাদনায় পরিণত হয়, তখন মানুষের বিচার বুদ্ধি লোপ পায়। গদাধর মণ্ডল যখন বিশুর নিথর দেহের সামনে চিৎকার করে উঠলেন, পাশের ঘর থেকে তার ছোট ভাই হরিহর মণ্ডল কাঁপতে কাঁপতে এসে বললেন, দাদা, কালিদাসী তো কাল সকালেও বিশুকে ওই জঙ্গলি মূলের রস খাইয়েছিল। আমি নিজের চোখে দেখেছি। ও ডাইনি না হলে কি আর এই সোনার টুকরো ছেলেটা এভাবে শেষ হয়ে যায়? ডাইনি, ওই ডাইনি কালিদাসেই আমাদের বাড়ির ছেলেকে খেয়েছে। গদাধরের উন্মাদনা যেন দ্বিগুণ হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, হরিহর, তুই ঠিক দেখেছিস, বিষ খাইয়ে তবে মেরেছে ও। আজ যদি ওই ডাইনিকে জ্যান্ত জ্বালিয়ে না দিই, তবে আমিও বামুন বংশের সন্তান নই। চলো সবাই, মশাল জ্বালো। ওর নজর লেগেছে আমার বংশে, ওকে মেরে ফেলতেই হবে, না হলে গ্রামের সব বাড়ির প্রদীপ ও নিভিয়ে দেবে। গদাধর মণ্ডলের গগনবিদারী চিৎকার গ্রামের শান্ত বাতাসকে কাঁপিয়ে দিল। মুহূর্তের মধ্যে শোকাতুর পরিবেশ হিংস্রতার রূপ নিল। একদল উন্মত্ত মানুষ লাঠি, বল্লাম আর মশাল হাতে ছুটে চলল গ্রামের শেষ প্রান্তে, বনের ধারে সেই প্রাচীন ভাঙা ঘরটার দিকে। সেখানে একা থাকে কালিদাসী। গ্রামের মানুষ তাকে ভেষজ ওষুধ বিক্রেতা হিসেবে জানলেও কুসংস্কারে অন্ধ হয়ে সবাই সেদিন তাকে ডাইনি হিসেবে ভাবতে শুরু করে।
কালিদাসী তখন দাওয়ায় বসে নিবিষ্ট মনে কিছু ভেষজ মূল বাড়ছিল। সে জানতো না বাইরে কি কালবৈশাখী ঘনিয়ে আসছে তার জন্য। উন্মত্ত ভিড় যখন উঠোনে আছড়ে পড়ল, তাকে কথা বলার সুযোগটুকু কেউ দিল না। গদাধর মণ্ডলের হাতের চালাকাঠটা সপাটে আছড়ে পড়ল কালিদাসীর কপালে। কল কল করে রক্ত ঝরে পড়ল তার সেই তীক্ষ্ণ উজ্জ্বল চোখ দুটোর ওপর। শয়তানি, তুই মেরে ফেলেছিস আমার নাতিকে। তোকে আমি আজ শেষ করে দেব। গদাধরের গলায় তখন ছিল এক আদিম হিংস্রতা। রক্তাক্ত কালিদাসী যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে ফ্যাস ফ্যাসে গলায় চিৎকার করে উঠল। ওরে, তোরা ভুল করছিস। বিশুর শরীরে কাল নাগিনীর বিষ ছিল। আমি তো তাকে বাঁচানোর মহৌষধে তৈরি করছিলাম। এই দেখ সেই মূল। কিন্তু তার কথা শোনার বা বোঝার ইচ্ছা তখন কারোর ছিল না। ভিড়ের গর্জনে তার আরতি ডুবে গেল। তারা তাকে পশুর মতো হিড় হিড় করে টেনে নিয়ে ঘরের ভেতর ছুঁড়ে দিল। বাইরে থেকে দরজায় শেকল তুলে দেওয়া হলো। এরপর চারপাশ থেকে খড় এনে তাতে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুনের লেলিহান শিখা যখন খড়ের চাল ফুটো করে আকাশের দিকে লক লক করে উঠতে শুরু করলো, তখন ভেতর থেকে আসতে লাগলো এক ভয়ানক আর্তনাদ। হঠাৎ গ্রামবাসী দেখল এক অলৌক দৃশ্য। আগুনের সেই গনগনে তাপে যখন ঘরের কড়িকাঠগুলো মরমর করে ভেঙে পড়ছে, তখন হঠাৎ সব আর্তনাদ থেমে গেল। বদলে শোনা গেল এক বিভৎস অট্টহাসি, যা মানুষের গলার স্বর বলে মনে হয় না। আগুনের শিখার মাঝখানে দাঁড়িয়ে কালিদাসী তখন জ্বলছে। তার গায়ের চামড়া ফেটে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, কিন্তু সে কোনো এক অমানুষিক শক্তিতে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আগুনের তাপ যেন তাকে দগ্ধ করতে পারছে না, বরং শক্তি যোগাচ্ছে। সে তার সেই অর্ধেক পুড়ে যাওয়া হাতটা জানলার জ্বলন্ত শিকগুলোর ফাঁক দিয়ে বাইরের দিকে বাড়িয়ে দিল। তার আঙুলের ডগা দিয়ে তখন টপ টপ করে ঝরছে গাঢ় কালো রক্ত। কালিদাসী আগুনের লেলিহান শিখার মাঝে দাঁড়িয়ে অট্টহাসি হাসতে লাগলো। সে গদাধরের চোখের দিকে তাকিয়ে তার জ্বলন্ত চোখ মেলে সে চিৎকার করে বলল, গদাধর, আজ তুই নিজের হাতে নিজের বংশী কুড়ুল মারলি। কিশোর মৃত্যুর জন্য আমি দায়ী নই। আমি তোকে ওষুধ খাওয়াতে গেছিলাম। তোর বাড়ির লোক আমায় আটকালো। আমার ওষুধ কাজ করছিল। তোরা না আটকালে আজ বিশু বেঁচে থাকতো। তবে মনে রাখিস মোড়ল, আগুনের ধর্ম পুরানো। আজ আমায় তোরা বিনা কারণে পুড়িয়ে মারলি, তাই আমি ফিরে আসব। তোদের বংশের প্রদীপ আমি একে একে নিভিয়ে দেব। আজ থেকে এই যে অভিশপ্ত মাটিতে পা রাখবে, সে শেষ হয়ে যাবে। এই হাতের ছাপ আমি তার শরীরে বসিয়ে দেব। আমি মরছি না। আমি এই মাটিতে রন্ধ্রে মন্ডে মিশে থাকবো। আমি আবার ফিরে আসব। কথাটা শেষ হতেই এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটল। গোটা ঘরটা তাসের ঘরের মতো ধসে পড়ল। আগুনের কুণ্ডলি থেকে একটা মিশমিশে কালো ধোঁয়া বিশাল এক সাপের মতো ফনা তুলে আকাশের দিকে উঠে গেল। ঠিক সেই মুহূর্তেই গ্রামের শ্মশানকালী মন্দিরের চূড়ায় আছড়ে পড়ল এক ভয়ানক বজ্রপাত। পুরো গ্রাম যেন এক লহমায় কেঁপে উঠল। পরদিন সকালে এক অশুভ নিস্তব্ধতায় ঘুম ভাঙল গ্রামের মানুষের। সূর্য উঠলেও কাশীপুরের আকাশে যেন একটা কালচে আস্তরণ পড়েছিল। গ্রামের প্রতিটি বাড়ির দরজার সামনে ঠিক মাঝখানে ফুটে উঠেছিল একটি কালচে পোড়া হাতের ছাপ, ঠিক যেমনটা কালিদাসী বাড়িয়ে দিয়েছিল জানলা দিয়ে। গদাধর মণ্ডল, যার প্রতি হিংসায় এই অগ্নিকাণ্ড ঘটেছিল, তিনি সেই শোক আর অপরাধ বোধ সইতে পারলেন না।
কালিদাসের সেই জ্বলন্ত অবয়ব যেন তার চোখের সামনে ঘুরে বেড়াতে লাগলো। 3 দিনের মাথায় গদাধর নিজের ঘরেই আত্মহত্যা করলেন, কিন্তু যাওয়ার আগে তিনি নিজের আঙুল কেটে দেওয়ালের ওপর নিজের রক্ত দিয়েই এক বিভীষিকাময় বার্তা লিখে গেলেন। ও আসছে, ও ফিরে আসছে, ও ফিরে আসছে, ও ফিরে আসছে। গ্রামের মানুষের মনে ত্রাস সৃষ্টি হলো এবং তারা শেষমেশ পাশের গ্রামের বিখ্যাত তান্ত্রিক কানাই ওঝাকে ডেকে আনে। কানাই ওঝা শ্মশানের ছাই আর সর্ষে পোড়া দিয়ে পুরো গ্রামে গণ্ডি কাটলেন। সেই অভিশপ্ত পোড়া ভিটের সামনে দাঁড়িয়ে তিনি এক বিভৎস তান্ত্রিক ক্রিয়া শুরু করলেন। চারিদিকে যখন ধুনোর ধোঁয়া আর মন্ত্রোচ্চারণের শব্দে বাতাস ভারী হয়ে উঠল, তখন হঠাৎ এক বৈশাচিক আর্তনাদ শোনা গেল। কানাই ওঝা তার মন্ত্র দিয়ে সে অদৃশ্য অশরীরী আত্মাকে এক মৃত বেলগাছের সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেললেন। আর তিনি নিদান দিলেন, এই অশুভ শক্তিকে আমি মন্ত্র বলে আপাতত বন্ধ করে রাখলাম, কিন্তু সাবধানে থেকো, প্রতিশোধের আগুন পুরোপুরি নেভেনি। কাশীপুরের মানুষ সাময়িক স্বস্তি পেলেও তাদের মনে একটা অজানা ভয়ের আশঙ্কা রয়েই গেল। এরপর কেটে গেছে 30টা বছর। রাস্তা দূরে যখন বাসের জানলা দিয়ে এসে অর্কের নাকে ঢুকলো, তখন সে বুঝলো শহরের ধোঁয়া আর বীরভূমের রুক্ষ লাল মাটির ঘ্রাণ এক নয়। বোলপুর ছাড়িয়ে বাসটা যখন আরও ভেতরের দিকে কাশীপুর গ্রামের দিকে এগোতে লাগলো, জানলার বাইরে আদিগন্ত বিস্তৃত মাঠ আর রাঙামাটির পথ যেন কোনো এক দক্ষ শিল্পীর তুলির টানে আঁকা ক্যানভাস বলে মনে হতে লাগলো। অর্কের বয়স মাত্র 20, কিন্তু বিজ্ঞানের প্রতি তার ঝোঁক আর চারপাশের জগৎকে যুক্তির চশমায় দেখার অভ্যাস তাকে তার বয়সী অন্য ছেলেদের থেকে একেবারেই আলাদা করে রেখেছে। কাশীপুর গ্রামটা ঠিক যেন রূপকথার সেই গ্রামগুলোর মতো, যেখানে সভ্যতা পৌঁছালেও সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। গ্রামের একপাশে সর্পিলাকার কংসাবতী নদী, যার জল বিশ্বের দাবদাহে কমে গেলেও তার চরের সাদা বালি রোদে হীরের কুচির মতো ঝকঝক করে। নদীর ওপরে দিগন্ত জোড়া কাশবন, আর গ্রামের ঠিক উল্টো দিকেই শুরু হয়েছে সেই ঘন দুর্ভেদ্য শালবন। বীরভূমের সেই শালবন দিনের বেলা তো এক অদ্ভুত ছায়াচ্ছন্ন রহস্যময়তা মেঘে থাকে। লাল মাটির চড়াই উতরাই পেরিয়ে বাস যখন থামল এবং অর্ক নামল, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে আর আকাশটা আবিরের রং গায়ে মেখেছে। মামার বাড়ির বড় ফটকের সামনে দাঁড়িয়েছিল বিল্টু অর্কর থেকে 1 বছরের ছোট, কিন্তু গ্রামের সব নারী নক্ষত্র তার নখদর্পণে। অর্ককে দেখেই সে একগাল হেসে দৌড়ে গেল। অর্কদা, শেষমেশ এলি তাহলে? ভাবলাম এবারও বুঝি তোর এই বিজ্ঞানের বই আর ল্যাবরেটরি তোকে ছাড়ছিল না। অর্ক তার ব্যাগটা কাঁধে ঠিক করে নিয়ে হাসলো। বই তো সাথে করেই এনেছি রে বিল্টু, কিন্তু তোদের এই লাল মাটির টান উপেক্ষা করা বেশ কঠিন। তা খবর কি তোদের গ্রামের? বিল্টু ব্যাগটা ওর হাত থেকে নিয়ে বলল, গ্রামের খবর ভালো নয় রে দাদা, এবার গরমটা যেন একটু বেশিই পড়েছে। সন্ধেবেলা মামার বাড়ির দাওয়ায় বসে মুড়ি আর আলুর চপ খেতে খেতে অর্ক লক্ষ্য করলো গ্রামের পরিবেশটা উপর থেকে শান্ত মনে হলো কোথাও একটা গভীর অস্বস্তি লুকিয়ে আছে। মামা অরুণবাবু স্কুলের মাস্টারমশাই, মানুষটা খুব যুক্তিবাদী, কিন্তু তিনিও যেন আজ একটু গম্ভীর। দাওয়ায় বসে লণ্ঠনের আলোয় গল্প উঠতেই কালিদাসীর ভিটের প্রসঙ্গ এলো। অর্ক জিজ্ঞাসা করলো, মামা, বাসে আসার সময় দেখলাম গ্রামের একদম শেষ প্রান্তে শালবনের ভেতরে একটা ভাঙা ঘর দেখা যায়। ওটা নিয়ে গ্রামে এত কানাঘুষা কেন? মামা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওটা হলো কালিদাসীর ভিটে। গ্রামের মানুষ এখন ওই নামটা মুখে আনতেও ভয় পায়। মামিমা ভেতর থেকে চা নিয়ে আস্তে আস্তে আড়ষ্ট গলায় বলে উঠলেন, ওসব অলক্ষণে কথা থাক না গো, বাচ্চা ছেলেটা সবে এসেছে, ওকে কেন ওসব শোনাচ্ছ?
কিন্তু অর্কর জেদ, সে যে বিজ্ঞানের ছাত্র, ভূত প্রেত সে বিশ্বাস করে না। তাই সে জানতে চাইল কে এই কালিদাসী, কি বা তার ইতিহাস? মামা লণ্ঠনের সলতেটা একটু বাড়িয়ে দিয়ে বলতে শুরু করলেন। শুনবি? তাহলে শোন। এ বহু বছর আগের কথা। তখন কাশীপুর ছিল ছিমছাম একটা জনপদ। কালিদাসী ছিল এই গ্রামেরই মেয়ে। তার গায়ের রং ছিল কুচকুচে কালো, আর চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের উজ্জ্বল। সে ভেষজ ওষুধ দিয়ে গ্রামের মানুষের চিকিৎসা করত। কিন্তু একবার গ্রামে এক মড়ক দেখা দিল। ছোট ছোট শিশুরা মারা যেতে লাগলো। গ্রামের মানুষের মনে কুসংস্কার বাসা বাঁধল। তারা ভাবল কালিদাসী কোনো এক তান্ত্রিক বিদ্যা সাধনা করছে আর বাচ্চাদের প্রাণ কেড়ে নিচ্ছে। অর্ক বাধা দিয়ে বলল, না না, নিশ্চয়ই সেটা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত অসুখ ছিল। যুক্তিতে তাই বলে অর্ক, কিন্তু অশিক্ষিত গ্রামবাসীদের কাছে এই সব যুক্তি খাটে না। তার মধ্যে আবার গ্রামের মোড়লের নাতি মারা গেল। মোড়ল ভাবলেন ওই কালিদাসী এইসব করছে। তার নির্দেশে এক রাতে গ্রামের লোকেরা একজোট হয়ে কালিদাসীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বাড়ির চারপাশ থেকে তারা পাহারা দিচ্ছিল যাতে সে পালাতে না পারে। কালিদাসী ভেতর থেকে আর্তনাদ করেছিল, ক্ষমা চেয়েছিল, কিন্তু কেউ শোনেনি। পুড়ে মারা যাওয়ার আগে সে নাকি এক ভয়ানক অভিশাপ দিয়েছিল। এই গ্রামে সমস্ত প্রদীপ আমি নিভিয়ে দেব। আমায় যারা মারলি তারা রক্ত বমি করে মরবি। আমি কাউকে ছেড়ে দেব না। বললেই মামা চুপ করে গেলেন। বাইরের উঠোনে একটা রাত জাগা পাখি ডেকে উঠল। সেই স্তব্ধতার মধ্যে ওই ডাকটা অর্ক শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বইয়ে দিল। পরদিন সকাল হতেই অর্ক তার স্বভাবসিদ্ধ দস্যিপানায় ফিরে এলো। বিল্টু আর তার বন্ধুদের নিয়ে সে কংসাবতীর চরে ফুটবল খেললো, আমবাগানের ঢিল ছুঁড়ে আম পাড়লেও সারাক্ষণ তার মাথার মধ্যে ঘুরছিল কালিদাসীর গল্পটা। দুপুরে খাওয়ার পর যখন গ্রামটা তপ্ত রোদে নিঝুম হয়ে যায়, তখন অর্ক বিল্টুকে নিয়ে বাড়ির ছাদে গিয়ে বসল। সামনেই দেখা যাচ্ছে বিশাল শালবন। রোদে শাল গাছগুলোর পাতা তলোয়ারের মতো ছকছক করছে। আচ্ছা বিল্টু, তোরা সত্যিই বিশ্বাস করিস যে কোনো মানুষ পুড়ে মরে গিয়েও ভূত হয়ে ফিরে আসতে পারে? অর্কদা, আমি জানি তুই খুব শিক্ষিত, কিন্তু এই গ্রামে যারা থাকে তারা জানে আর তারা বিশ্বাস করে। অমাবস্যার রাতে ওই পোড়া ভিটের দিক থেকে একটা পচা গন্ধ ভেসে আসে, আর মাঝে মাঝে খিলখিল হাসি শোনা যায়। দাদু বলেন কালিদাসী নাকি এখনও ওই ভিটের বেলগাছটার নিচে বসে থাকে আর অপেক্ষা করে। শোন বিল্টু, বিজ্ঞানের ভাষায় এনার্জি বা শক্তি কখনো নষ্ট হয় না, কিন্তু মানুষের আত্মা বলেও কিচ্ছু নেই। ওসব মনের ভুল। তাই আমি ঠিক করেছি আমি ওই ভিটেটা একবার অন্তত নিজের চোখে দেখে আসবো। না দাদা, না, খবরদার এমন কাজ করিস না। ও বুড়ির নজর একবার যার ওপর পড়ে তার রক্ষা নেই। রক্ত বমি করে সে শুকিয়ে মারা যায়। অর্ক তার পকেট থেকে ছোট্ট একটা ম্যাগনিফাইং গ্লাস আর একটা নোটবুক বের করে দেখালো। আমি ওই রহস্যটা ভেদ করবই। দেখবি ওখানে হয়তো কোনো রাসায়নিক গ্যাস বা অন্য কিছু আছে যার জন্য মানুষের কোনো অজানা রোগ হয়। বিকেল হয়ে এলো। রোদের তেজ কমে এসে চারপাশটা ধূসর হতে শুরু করেছে। বীরভূমের এই সময়টা ভারী অদ্ভুত। আকাশ থেকে যেন সোনা ঝরে পড়ে লাল মাটির ওপর। অর্ক একাই একটু গ্রামের শেষ সীমানা পর্যন্ত হাঁটতে বেরোল। গ্রামের সীমানা পেরিয়ে এসে যখন শালবনের একদম কাছে এসে দাঁড়ালো, তখন চারপাশটা ছিল একেবারে নিস্তব্ধ। এমনকি বাতাসও বইতে ভুলে গেছিল। সামনেই সেই ঘন জঙ্গল, শাল গাছগুলো যেন একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে এক অভেদ্য দেওয়াল তৈরি করে। কিন্তু জঙ্গলের ভেতরটা ছিল ঘুটঘুটে অন্ধকার। অর্ক বনের ভেতরে পা বাড়ালো না ঠিকই,
কিন্তু সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগলো সেই ভাঙা ঘরটার দিকে, যা দূর থেকে আবছা দেখা যাচ্ছে। পোড়া ইটের কঙ্কালসার ঘরটা যেন একটা মূর্তিমান বিভীষিকা হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ অর্কের মনে হলো বনের ভেতর থেকে একটা শুকনো পাতা মচমচ করে ভাঙার শব্দ আসছে, যেন কেউ হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। সে চমকে ওদিকে তাকাল, কেউ নেই, কিন্তু এক অদ্ভুত অনুভূতি অর্ককে গ্রাস করলো। তার মনে হলো কোনো এক জোড়া চোখ বনের সেই গভীর অন্ধকার থেকে এক নাগাড়ে তাকে পর্যবেক্ষণ করছে। সেই দৃষ্টিতে কোনো মমতা নেই, আছে কেবল এক আদিম ক্ষুধা। অর্ক নিজেকে বোঝানোর চেষ্টা করল, না না, এটা হতে পারে না, এটা মনের ভ্রম, এটা নিশ্চয়ই মনের ভ্রম। আমি আমি ভয় পাচ্ছি কেন? সে নিজের গায়ে একবার হাত বোলালো, ঘামছে সে। বীরভূমের এই মনোরম ঠান্ডাতেও সে দরদর করে ঘামছে। সে লক্ষ্য করল ঠিক সেই মুহূর্তে বনের পাখিরা কিচিরমিচির করা বন্ধ করে দিয়েছে। এক অশুভ নীরবতা ছড়িয়ে আছে সারা জায়গা জুড়ে। হঠাৎ তার মনে হলো বনের এই অন্ধকারের ভেতর থেকে দূরে চোখ আগুনের ফুলকির মতো নড়ে উঠল। পরক্ষণেই সেটা মিলিয়ে গেল। অর্ক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে দ্রুত পায়ে উল্টো দিকে হাঁটা শুরু করলো। তার মনে হচ্ছে পেছনে কেউ আসছে। সে যত জোরে হাঁটছে পিছনের আওয়াজটাও ততই দ্রুত হচ্ছে। আমার বাড়ির আলো যখন তার নজরে এলো তখন সে একরকম দৌড়েই বারান্দায় উঠে এলো। মামা দরজায় দাঁড়িয়েছিলেন। অর্কর ফ্যাকাশে মুখ দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে অর্ক, এত হাঁপাচ্ছিস কেন? না না মামা, এমনি একটু দৌড়ে আসছিলাম তো। কিন্তু অর্ক জানতো সে যা দেখেছে বা অনুভব করেছে বিজ্ঞানের কোনো থিওরি দিয়ে তা সহজে ব্যাখ্যা করা যাবে না। ওই বনের অন্ধকারে কেউ একজন তার অপেক্ষায় আছে। কালিদাসী সেই অতৃপ্ত আত্মাকে তবে সত্যি তাকে চিনে নিল। কাশীপুরের লাল মাটিতে আজ রাতের অন্ধকারটা যেন অন্যদিনের চেয়েও একটু বেশি ঘন হয়ে নামতে শুরু করলো। আর তার সাথে অর্কের পেটের ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি দানা বাঁধতে শুরু করেছে। বীরভূমের দুপুরগুলো এক অদ্ভুত মায়া ছড়ায়। যখন তপ্ত রোদে লাল মাটি থেকে আগুনের হলকা ওঠে তখন দূরে দিগন্তে রেখাটা কাঁপতে থাকে। গ্রামের মানুষ এই সময়টা ঘরের দাওয়ায় বা গাছের ছায়ায় বসে ঝিমোয়। কিন্তু অর্কের রক্তে তখন দুঃসাহসের ঢেউ উঠেছে। গতকাল বিকেলে সেই অলৌকিক অনুভূতিটা সে মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছিল। বিজ্ঞানের ছাত্র সে, ভয় পাওয়া তার সাজে না। সেদিন দুপুরের খাওয়া দাওয়ার পর বিল্টু আর পাড়ার কয়েকটা ছেলেকে নিয়ে অর্ক আমবাগানের ধারে ক্রিকেট খেলতে নামল। রোদের তেজে চারপাশটা খাঁ খাঁ করছে, শুধু মাঝে মাঝে ঘুঘুর ডাক স্তব্ধতাকে আরও গভীর করে তুলছিল। অর্কর হাতে ব্যাট, বিল্টুর হাতে বল। বিল্টু বল করলো একটা ফুল টস বল। অর্ক সোজোরে ব্যাট ঘোরালো, ব্যাটের কানায় লেগে বল উড়ে গেল সোজা 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 সেই অভিশপ্ত শালবনের গভীরে। গেল বলটা একেবারে কালিদাসীর ভিতের দিকে গেল। বিল্টুর গলা শুকিয়ে কাঠ। ছেলেরা সবাই থমকে দাঁড়িয়ে গেল। কেউ এক পা নড়ার সাহস পেল না। অর্ক ব্যাটের ওপর ভর দিয়ে একটু দাঁড়িয়ে হাসল। তার পরিকল্পনা মাফিকই কাজটা হয়েছে। তোরা তো আচ্ছা ভীতু দেখছি, একটা বল আনতে এত ভয়। দাঁড়া, আমি গিয়ে নিয়ে আসছি। যাস না অর্কুদা, দোহাই তোর, ওদিকে যাস না, ওটা ডাইনির এলাকা। বিল্টু প্রায় কেঁদে ফেলল। অর্ক শুনল না তার কথা। সে গটগট করে বনের দিকে হেঁটে গেল। তার মনে তখন এক অদ্ভুত জেদ কাজ করছে। আজ সে প্রমাণ করবে যে ডাইনি বা ভূত বলে কিছু হয় না। বনের সীমানা পার হতেই এক ধাক্কায় তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি
নেমে গেল। বাইরে গনগনে রোদ, অথচ বনের ভেতরটা একটা ঘন অন্ধকারে ডুবে আছে। শাল গাছগুলো এখানে স্বাভাবিক নয়, তাদের কাণ্ডগুলো মোচড়ানো, ডালপালাগুলো যেন কোনো যন্ত্রণায় কুঁকড়ে আছে। অদ্ভুতভাবে বনের ভেতর কোনো পাখির ডাক নেই, নেই কোনো কাঠবিড়ালির চঞ্চলতা, শুধু অর্কের পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দটা প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। অর্ক বলটা খুঁজতে খুঁজতে বেশ কিছুটা ভেতরে চলে এলো। হঠাৎ সে খেয়াল করলো সে পথ হারিয়ে ফেলেছে। যেদিক দিয়ে এসেছিল সেদিকে কোনো চেনা গাছ বা চিহ্ন নেই। আমবাগানটাও আর চোখে পড়ছে না, চারপাশটা যেন হুবহু একরকম। গাছগুলো যেন নিজেদের জায়গা বদলে তাকে একটা গোলক ধাঁধায় বন্দি করে ফেলেছে। হঠাৎ তার নজরে এলো সেই জায়গাটা। গাছপালা সেখানে কিছুটা পাতলা, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এই কঙ্কাল ছাড় ঘরটা। দেওয়ালগুলো আলকাতরার মতো কালো, যেন আগুনের লেলিহান শিখা এখনো তাদের গায়ে লেগে আছে। ঘরের চাল নেই, শুধু ভাঙা জানলাগুলো হাঁ করা মুখের মতো দাঁড়িয়ে আছে। বাড়ির ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একটা বিশাল বেল গাছ। গাছটা অদ্ভুতভাবে অর্ধেক মরা আর অর্ধেকটা সতেজ। অর্ক যখন ভিটের সামনে দাঁড়ালো, তার মনের যুক্তিবাদী সত্তাটা যেন ঝিমিয়ে পড়েছে। তার মনে হলো এক অদৃশ্য সুতো তাকে ওই বাড়ির দিকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে। তার পা দুটো নিজের নিয়ন্ত্রণে নেই। এক অলৌকিক আকর্ষণ তাকে ঘরের দরজার দিকে টেনে নিয়ে গেল। হঠাৎ এক ঝলক পচা গন্ধ নাকে এলো, ঠিক যেন কোনো পচা গলা মাংসের গন্ধ। কিন্তু সেই গন্ধটা মিলিয়ে যেতেই এক সুতীব্র সুগন্ধ বাতাস ভেসে এলো। এমন সুগন্ধ অর্ক আগে কখনো পায়নি। এটা কোনো ফুলের গন্ধ নয়, বরং কোনো অতি পাকা ফলের রসের মতো মাদকতাময়। কে এলি রে বাবা? এক ভাঙা ফ্যাসফ্যাসে গলার স্বরে অর্ক চমকে উঠল। বেলগাছে আড়াল থেকে একটা অবয়ব ধীরে ধীরে বেরিয়ে এলো। একজন থুরথুরে বুড়ি, তার শরীরের চামড়া ঝুলে পড়েছে, পরনে একটা ময়লা সাদা থান, যা এককালে হয়তো সাদা ছিল। বুড়ির মাথার চুলগুলো জটপাকি সাদা দড়ির মতো ঝুলছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তার চোখ। ঘোলাটে সাদা চোখের মণি দুটো যেন আগুনের ভাটার মতো থক থক করে জ্বলছে। শহর থেকে এসেছিস বুঝি? কতদিন পর আমি কচি প্রাণের ঘ্রাণ পেলাম। অর্ক পালাতে চাইল, কিন্তু দেখলো তার জিভ যেন তালুর সাথে আটকে গেছে। কথা বলার ক্ষমতা সে হারিয়েছে। বুড়ি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে তার সামনে সে দাঁড়ালো। তার গা থেকে সেই পোড়া মাংসের গন্ধ আর সুগন্ধ একসাথেই বেরোচ্ছে। বুড়ি তার থরথরে হাতটা বাড়িয়ে দিল। হাতের তালুতে একটা টকটকে লাল রঙের ফল। ফলটা দেখতে অনেকটা আপেলের মতো, কিন্তু তার গায়ের রং যেন জমাট বাঁধা রক্তের মতো লাল। ফলটা থেকে এক তীব্র সম্মোহিনী সুবাস বেরোচ্ছিল। এই নে বাবা, খা, খুব মিষ্টি। এ ফল এই বনের বাইরে কোথাও পাবি না। এ আমার বাগানের অমৃত। বুড়ি স্বর এখন আর কর্কশ নয়, বরং মধুর মতো শোনাল। অর্ক দেখল তার হাতটা নিজের অজান্তেই ফলের দিকে এগিয়ে যাচ্ছে। তার মস্তিষ্কের সব যুক্তি, সব সাবধানবাণী তখন অসার হয়ে গেছে। তার মনে হচ্ছে এই ফলটা না খেলে তার জীবনটাই বৃথা। ফলটার লাল রং যেন তাকে নেশার মতো আচ্ছন্ন করে ফেলল। সে ফলটা আঙুল দিয়ে স্পর্শ করল। শীতল ও বরফের মতো শীতল সেই ফল। সে ফলটা তুলে নিজের মুখের কাছে
আনলো। বুড়ির সেই আগুনের মতো চোখ দুটো তখন বড় বড় হয়ে উঠেছে। ঠোঁটের কোণে ফুটে উঠল এক পাশবিক তৃপ্তির হাসি। তুমি কে? এখানে একা কি করছো? আমি এই বনির প্রহরী রে খোকা। কত বছর ধরে এই মাটির নিচে তৃষ্ণা নিয়ে বসে আছি। তুই এসেছিস শহর থেকে, তোর রক্তে তো এখনো এই গ্রামের বীজ মেশেনি। তুই বড় পবিত্র। নে নে, এই ফলটা খেয়ে নে। অর্ক, এই অর্ক, কোথায় গেলি রে কুলাঙ্গার ছেলে? হঠাৎ দূর থেকে মামার বজ্রগম্ভীর চিৎকার বনের নিস্তব্ধতা খান খান করে দিল। মামার গলার আওয়াজটা যেন একটা শক্তিশালী বৈদ্যুতিক তরঙ্গের মতো অর্কের শরীরে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে কুয়াশাটা কেটে গেল। সে দেখল সে একটা মরা গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর তার হাতের সেই সুন্দর ফলটা আসলে একটা কুৎসিত পচা কোনো অচেনা ফল। অর্ক আঁতকে উঠে ফলটা ছুঁড়ে ফেলে দিল। বুড়ি মুহূর্তের মধ্যে পাল্টে গেলেন। তার সেই মধুর হাসিটা বদলে গেল এক পৈশাচিক গর্জনে। মামা আর বিল্টু তখন বনের সীমানায় পৌঁছে চিৎকার করছে। অর্ক কোনো দিকে না তাকিয়ে প্রাণপণে দৌড় দিল। পিছনে শুনতে পেল সে বুড়ির উন্মাদ খিলখিল হাসি, কিন্তু সেই হাসির মাঝেই শোনা গেল এক ক্রুদ্ধ হাহাকার। কিরে পালালি? বেশি দূরে যেতে পারবি না রে খোকা। আমার নজর তোকে পিতে ফেলেছে। তুই ফিরবি, আমার নজর তোকে টেনে আনবে। তোকে ফিরতেই হবে। অর্ক যখন বনের বাইরে বিল্টুদের কাছে এসে পৌঁছালো, সারা শরীর তখন কাঁপছে। ফর্সা মুখটা লাল হয়ে গেছে। মামা রেগে গিয়ে তাকে ধমক দিতে যাচ্ছিলেন, কিন্তু অর্কের চোখের শূন্য দৃষ্টি দেখে তিনি শিউরে উঠলেন। কি হয়েছে অর্ক? ওদিকে গিয়েছিলি কেন? অর্ক কোনো কথা বলতে পারল না। সে শুধু একবার পেছন ফিরে তাকালো। তার মনে হলো বনের সেই অন্ধকার প্রান্ত থেকে একটা দীর্ঘ ছায়া এখনও তাকে হাত ছানি দিয়ে ডাকছে। রোদে ঝলমল করা বীরভূমের এই দুপুরটা অর্কর কাছে এক নিমেষে চিরস্থায়ী এক অন্ধকারে বদলে গেল। শালবনের সেই বিভীষিকা থেকে অর্ক যখন মামাবাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো, তখন তার চলন বলন ছিল এক যান্ত্রিক প্রক্রিয়ার মতো। বীরভূমের তপ্ত বিকেলের রোদ তখনও উঠোনে পড়ছে, কিন্তু অর্কর মনে হচ্ছিল সে এক অনন্ত হিমশীতল অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে এসেছে। বিল্টু আর তার বন্ধুরা ভয়ে সিটিয়েছিল। আমার করা ধমকও অর্কর কানে পৌঁছচ্ছিল না। সে সোজা গিয়ে নিজের ঘরের বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। সন্ধে নামার সাথে সাথে কাশীপুরের গ্রামের ওপর এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। মামার বাড়ির সবাই লক্ষ্য করলো অর্কের সেই চঞ্চলতা আর নেই। যে ছেলে এক মুহূর্ত স্থির থাকতে পারতো না, সে এখন জানলার দিকে তাকিয়ে পাথরের মতো বসে থাকে। মামিমা দুধের গ্লাস নিয়ে ঘরে ঢুকেছিলেন। অর্ক সেই গ্লাসের দিকে একবার তাকালো। তার চোখের মণি দুটো যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। অর্ক, দুধটা খেয়ে নে বাবা, শরীরটা তোর বড্ড ফ্যাকাশে লাগছে। অর্ক কোনো উত্তর দিল না। সে শুধু ঘৃণা ভরে দুধের গ্লাসটা সরিয়ে দিল। তার নাকে তখন এক অদ্ভুত গন্ধ আসছিল। একটু আগেই রান্নাঘরে যে টাটকা মাছটা কোটা হচ্ছিল তার আস্তে গন্ধ। সাধারণত অর্ক মাছের গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু আজ সেই গন্ধটাই তার জিভে জল এনে দিচ্ছিল। আর ভেতরের যুক্তিবাদী সত্তাটা চিৎকার করে বলছিল যে এটা ভুল, কিন্তু তার স্নায়ুগুলো যে অন্য কারোর নিয়ন্ত্রণে চলে গেছে। মামাবাড়ির আদরের পোষা বেড়াল বাঘা সাধারণত অর্কের কোলের ওপর এসে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আজ বাঘা যখন ঘরের দরজায় এলো, তার লোমগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে উঠল। সে অর্কর দিকে তাকিয়ে এক অদ্ভুত হিস হিস শব্দ করলো এবং ল্যাজ গুটিয়ে ড্রয়িং রুমের দিকে পালিয়ে গেল।
বাড়ির উঠোনে বাঁধা কালু নামের কুকুরটা হঠাৎ অকারণে আর্তনাদ করে কেঁদে উঠল। পশুরা বোধহয় অমঙ্গলের ঘ্রাণ মানুষের চেয়ে অনেক আগে পায়। অর্কর শরীর থেকে তখন এক মৃদু পোড়া মাংসের গন্ধ বেরোতে শুরু করেছে, যা মানুষের নাসারন্ধ্রে ধরা না পড়লেও অবলা প্রাণীদের বিচলিত করে দিচ্ছিল। রাত 10টা নাগাদ অর্কের শরীরটা আগুনের মতো গরম হয়ে উঠল। থার্মোমিটারে জ্বর মাপা গেল না, কারণ পারদ যেন পাগলের মতো ওঠানামা করছিল। মামিমা যখন অর্কের জামা বদলে দিচ্ছিলেন, তখন তিনি এক বিভৎস দৃশ্য দেখে আর্তনাদ করে উঠলেন। অরুণবাবু দৌড়ে ঘরে এলেন। কি হলো? চিৎকার করলে কেন? মামিমা কাঁপতে কাঁপতে অর্কের পেটের দিকটা দেখালেন। ওগো, এ কিসের দাগ? এ কিসের অভিশাপ? কি হবে ছেলেটার? অর্কর নাভির ঠিক বাম পাশে একটা কুচকুচে কালো হাতের ছাপ ফুটে উঠেছে। ছাপটা ঠিক একটা মানুষের আঙুলের ছাপের মতো, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। দেখে মনে হচ্ছে যেন কেউ তপ্ত লোহার শিক দিয়ে অর্কর নরম চামড়ায় সেই ছাপটা বসিয়ে দিয়েছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, সেই ছাপটার চারপাশ থেকে নীলচে শিরাগুলো বিষাক্ত মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ছে। মামা হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করতেই অর্ক জ্বরের ঘরেই গুমড়ে উঠল। সেই কালো দাগটা থেকে একটা অদ্ভুত দুর্গন্ধ আসছিল, ঠিক যেন শ্মশানের পোড়া মাংস আর পচা ফলের মিশ্রিত একটা কটু গন্ধ। মাঝরাতের দিকে অর্কের জ্বর আরো বাড়ল। সে প্রলাপ বকতে শুরু করলো। তার প্রলাপের ভাষা ছিল অদ্ভুত। সে বারবার বলছিল, লাল ফল, আমাকে ওটা দাও, ওটা খুব মিষ্টি, আমি ওটা খাবো। মা ভাবলেন হয়তো জল পিপাসা পেয়েছে। তিনি গ্লাসে করে জল নিয়ে এলেন, কিন্তু অর্ক সেই জলটা এক ঝটকায় ফেলে দিলেন। তার নজর তখন পাশের রান্নাঘরের দিকে, যেখানে পরদিনের জন্য মাছ ধুয়ে রাখা ছিল। বাড়ির কেউ বুঝে ওঠার আগেই অর্ক টলতে টলতে খাট থেকে নামল। তার হাঁটা চলা ঠিক মানুষের মতন নয়, যেন কেউ তাকে এক অদৃশ্য সুতো দিয়ে নিয়ন্ত্রণ করছে। সে রান্নাঘরের দিকে এগোতে চাইল। মামা তাকে জাগতে ধরলেন। অর্ক, কি করছিস? কি হয়েছে তোর? কোথায় যাচ্ছিস? অর্ক মামার দিকে এক পলক তাকালো। সেই চোখে আর তার ভাগ্নের দৃষ্টি ছিল না, ছিল এক হিংস্র শিকারীর দৃষ্টি। তার ঠোঁট দুটো বিভৎসভাবে কুঁচকে যাচ্ছিল, যেন সে কাউকে কামড়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছে। মামা আর কোনো উপায় না দেখে অর্ককে ভালো করে দড়ি দিয়ে খাটের সাথে তার হাত পা বেঁধে ফেললেন। অর্ক রাগে গর্জন করতে লাগলো। মামা আর দেরি করলেন না। তিনি বুঝলেন ওষুধের চেয়ে এখন আর অন্য কিছুর প্রয়োজন বেশি। তিনি কাঁপতে কাঁপতে চাদরটা গায়ে জড়িয়ে বাইরে বেরোনোর উপক্রম করলেন। আমি কানাই ওজাকে খবর দিতে যাচ্ছি। তোরা কেউ অর্কর বাঁধন খুলবি না। ও এখন আর অর্ক নয়, ওর ভেতরে ওই পিশাচি ঢুকে বসে আছে। রাত তখন প্রায় 12:15। গ্রামের মন্দির থেকে হঠাৎ ঘণ্টার ধ্বনি ভেসে আসতে লাগলো। কাশীপুরের আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে, যা বীরভূমের পরিষ্কার আকাশকে মুহূর্তেই ঢেকে ফেলেছে। হঠাৎ অর্ক বিছানায় সোজা হয়ে বসল। তার চোখ দুটো পুরো সাদা হয়ে গেছে, মুড়ি বলতে কিছু নেই। সে জানলার দিকে মুখ করে বসল। বাড়ির সবাই তার রূপ দেখে ভয়ে সিকিয়ে গেল। হঠাৎ তার গলা থেকে এলো এক গভীর, গম্ভীর এবং কর্কশ নারী কণ্ঠস্বর। এই স্বরটা যেন মাটির গভীর থেকেই উঠে আসছিল। কানাইকে ডাকবি? ডাক। কানাই আমাকে আগেও শেষ করতে পারেনি, আজও পারবে না। এ ছেলের রক্ত বড় সুস্বাদু। দেখ দেখ, তোদের আদরের অর্ক কিভাবে আমার হয়ে যায়। কথাগুলো শেষ হতেই অর্ক খিলখিল করে হেসে উঠল। এই হাসিটা অর্ক নয়, সেই হাসিটা ছিল শালবনের পোড়া ভিটের কালিদাসী বুড়ি।
হাসির ঝংকারে ঘরের জানলার কাঁচগুলো থরথর করে কাঁপতে শুরু করে। একটা উগ্র পোড়া গন্ধ ঘরটাকে আচ্ছন্ন করে দেয়। বাইরে তখন ঝোড়ো হাওয়া বইছে, আর শালবনের দিক থেকে ভেসে আসছে হাজার হাজার শেয়ালের সম্মত চিৎকার। বীরভূমের লাল মাটিতে আজ এক ভয়ঙ্কর যুদ্ধে দাঁড়া বেজে উঠল। কালিদাসী বুড়ির নজরের বিষ অর্কের রক্তে মিশে কালো হয়ে গেছে। কালো হাতের সেই ছাপটা এখন দগদগে ক্ষতের মতো উজ্জ্বল হতে শুরু করেছে। বীরভূমের আকাশটা যেন এক লহমায় অন্ধকারে ডুবে গেল। কাল বৈশাখী শুরু হলো। বৈশাখের শেষাশেষি এমন কালবৈশাখীর দাপট অস্বাভাবিক নয়, কিন্তু এবারে ঝড়ে বাতাসের শোষো শব্দের মাঝে একটা চাপা গোঙানি মিশেছিল। মামা যখন সাইকেলটা নিয়ে সদর দরজার বাইরে পা রাখলেন, তখন ঝোড়ো হাওয়ায় আম গাছের ডালগুলো আছড়ে পড়ছিল। তার গন্তব্য শ্মশানকালীতলায়, সেই জরাজীর্ণ কুলে ঘরে, যেখানে সেই তল্লাটের একমাত্র ভরসা কানাই ওঝা থাকেন। কানাই ওঝার বয়স 80 কোঠায়, লিকলিকে দড়ির মতো শরীর, কিন্তু চোখ দুটো বাজ পাখির মতো তীক্ষ্ণ। যখন অরুণবাবু হন্তদন্ত হয়ে তার দাওয়ায় গিয়ে দাঁড়ালেন, ওঝা তখন এক মনে একটা লোহার চিমটে আগুনে গরম করছিলেন। এসেছিস অরুণ, আয়। আমি জানতাম তুই আসবি। লালমাটির এই গ্রামে আজ অনেক দিন পর পুরনো একটা অভিশাপের গন্ধ পাচ্ছি। অর্ককে বাঁচান, ওর শরীরে কালিদাসীর নজর পড়েছে। পেটে একটা কালো হাতের ছাপ দেখা যাচ্ছে, সেটা আস্তে আস্তে বড় হচ্ছে। ওঝার চোখের মণি দুটো জ্বলে উঠল। কালিদাসী, 30 বছর আগে ওই পোড়া ভিটে আমি মন্ত্র দিয়ে বেঁধে রেখেছিলাম, কিন্তু ও মুক্তি পেল কিভাবে? আজকে অমাবস্যা, আর তার ওপর কচি প্রাণের লোভ। ও বাঁধন ছিঁড়েছে। ঠিক আছে, চল, আজ হয় ও থাকবে নয় আমি। কানাই ওঝা তার ঝুলিতে এক মুঠো কালো সর্ষে, কয়েকটা লোহার পেরেক আর একটা সিঁদুর মাখানো মরার খুলি বের করে নিলেন। তার ও কালিদাসীর শত্রুতা বহু পুরনো। এককালে কালিদাসী যখন জীবন্ত ছিল, কানাই তাকে সাবধান করেছিলেন, কিন্তু ক্ষমতার লোভে কালিদাসী নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দেয়। আজ সেই অসমাপ্ত লড়াইয়ের চূড়ান্ত পর্ব হতে চলেছে। যখন তারা বাড়ি পৌঁছলেন, তখন বাড়ির অবস্থা শোচনীয়। অর্কর ঘরের ভেতর থেকে আসবাবপত্র ভাঙার শব্দ আসছে। মামিমা দিদিমা দরজার বাইরে ভয়ে কুঁকড়ে বসে আছেন। ওঝা ঘরে ঢুকেই নাক কুঁচকে বললেন, পোড়া মাংসের গন্ধ শয়তানিটা ঘরে সে দিয়েছে। কানাই ওঝা দেরি না করে পকেট থেকে একটা চক বের করে অর্কর খাটের চারপাশে একটা বড় বৃত্ত আঁকলেন। তারপর ঘরের চার কোণায় 4টে লোহার পেরেক হাতুড়ি দিয়ে পুঁতে দিলেন। শোন অরুণ, এই বৃত্তের ভেতরে যাই ঘটুক, কেউ ভেতরে যাবি না। খাট লক্ষ্য করে এক মুঠো মন্ত্রপুত সর্ষে ছিটিয়ে দিলেন ওঝা। সর্ষেগুলো অর্কর গায়ের ওপর পড়তেই যেন ফুটন্ত তেলের মতো ছ্যাঁক করে শব্দ হলো। অর্ক বিছানায় ছটফট করে উঠল। তার শরীরের হাড়গুলো মরমর করে আওয়াজ করে উঠল, যেন চামড়ার নিচে কেউ তার কঙ্কালটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। হঠাৎ অর্ক বিছানায় উঠে দাঁড়ালো। একটানে সে সব দড়ি ছিঁড়ে ফেলল। তার চোখ দুটো তখন সাদা নয়, বরং টকটকে লাল আগুনের ভাঁটার মতো জ্বলছে। সে এক বিকট হুঙ্কার দিয়ে মামিমার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু সুরক্ষা চক্রের অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে সে আবার ছিটকে গেল। নাই, তুই আবার আমার পথের বাধা হয়ে দাঁড়িয়েছিস। তবে মনে রাখিস, তোর মন্ত্রে এই কচি হাড়ের ওপর কোনো কাজ করবে না। আজ আমি একে নিয়েই ছাড়বো।
অর্ক হঠাৎ পশুর মতো চার হাত পেয়ে গিরগিটির মতো দেওয়ালের ওপর হাঁটতে শুরু করেছে। তার নখগুলো যেন বড় হয়ে গেছে। সে মুখ দিয়ে ঝিঁঝি পোকার মতো এক তীব্র আওয়াজ করছে। ওঝা শান্ত হয়ে ধুনুচির ভেতর গন্ধ আর শুকনো লঙ্কার গুঁড়ো ফেলে দিলেন। মুহূর্তে ঘরটা ঝাঁঝালো নীল ধোঁয়ায় ভরে গেল। ওঝা উচ্চস্বরে মন্ত্র পড়তে শুরু করলেন। ওং রিং কালিদাসই বিরাশায় ফট সোহা। ধোঁয়ার ভেতরে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অর্ক দেওয়ালে বারবার নিচের মাথা ঠুকছে। অর্কর কপাল ফেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু সে যেন কোনো ব্যথাই অনুভব করছে না। সে রক্ত দিয়ে দেওয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকতে শুরু করেছে। আর উচ্চ কণ্ঠে পৈশাচিক এক হাসি হাসতে শুরু করেছে। রাত তখন 2টো। বাইরের ঝড় এখন এক প্রলয়ঙ্কারী রূপ নিয়েছে। হঠাৎ বাড়ির টিনের চালে টরাম করে একটা শব্দ হলো। মনে হলো বিশাল কোনো ভারী পাথর ওপর থেকে কেউ ছুঁড়ে মেরেছে। পরক্ষণেই জানলার গ্রিলটার দিকে সবার নজর গেল। বাইরে ঘুটঘুটে অন্ধকার, শুধু বিদ্যুতের চমকানিতে মাঝে মাঝে শালবনের রূপ দেখা যাচ্ছে। সবাই দেখল জানলার লোহার মোটা রডগুলো যখন মাখনের মতো বেঁকে যাচ্ছে, কোনো এক অমানসিক শক্তি বাইরে থেকে গ্রিলটা দুমড়ে ভেতরের দিকে ঠেলে দিচ্ছে। জানলা সেই ফাঁক দিয়ে উঁকি দিল দুটো জল জলে মণি। বুড়ির সেই বিকট কুৎসিত মুখটা কাঁচের ওপরে ফুটে উঠেছে। তার লম্বা কালো জিভটা কাঁচের ওপর লাল সাবরে লেহন করছে। ছেড়ে দে ওকে কামাই। আমি জানি ওর পেটের ওই ছাপটা এখন রক্তবর্ণ ধারণ করেছে। ওটার ছাপ নেই, ওটা আমার প্রবেশের দরজা। ওঝা চিৎকার করে বললেন, অরুণ, গঙ্গা জল সেটা। দিদিমা, ধুনুচিটা নেভানো যাবে না, ওটাকে নিতে দেবেন না। জানলার গ্রিলটা কাঁচ শুদ্ধ মরমর করে পুরোপুরি ভেঙে ভেতরে পড়ে গেল। শীতল বাতাসের সাথে ঘরে ঢুকলো এক কুৎসিত পচা গন্ধ। কালিদাসের সেই ধোঁয়াময় ছায়ামূর্তি এখন জানলা দিয়ে ভেতরে গলে আসার চেষ্টা করছে। কানাই ওঝা তার লোহার চিমটেটা আগুনে লাল করে উঁচিয়ে ধরলেন। আয় পিশাচি, আজ তোর মুক্তি হবে চিরদিনের মতো। ঘরটা এখন যেন এক রণক্ষেত্র। একদিকে অর্কর গোঙানি আর বিভৎস আক্রমণ, অন্যদিকে জানলা দিয়ে ভেতরে আসার চেষ্টায় রত এক আদিম অদৃশ্য আত্মা। বীরভূমের সেই রাতে বিজ্ঞান হার মেনেছে, আর লড়াই শুরু হয়েছে বিশ্বাস আর ধ্বংস। অমাবস্যার সেই মরণপণ যুদ্ধ জয় কার হবে, তা এখন ভোরের প্রথম আলোর ওপর নির্ভর করছে। জানলার গ্রিলটা যখন এক অমানসিক চাপে মরমর করে দুমড়ে ভেতরের দিকে বেঁকে গেল, ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরকার লণ্ঠনের শিখাটা শেষবারের মতো নীল হয়ে কাঁপল এবং তপ করে নিভে গেল। এক নিশ্ছিদ্র ঘন অন্ধকার সারা ঘরটাকে গ্রাস করে ফেলল। সেই অন্ধকারের ভেতরেই জ্বলছে 4টে আগুনের ফাঁটা। দুটো বিছানায় শুয়ে থাকা অর্কর চোখে, আর অন্য দুটো জানলার ওপরে দাঁড়িয়ে থাকা সেই বিভৎস ছায়ামূর্তি। কানাই ওঝা এক হাতে চিমটে আর অন্য হাতে এক মুঠো মন্ত্রপ্রুত কালো সর্ষে নিয়ে অটল হয়ে দাঁড়িয়ে আছেন। তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় এমন মরণপণ লড়াই তিনি খুব কমই লড়েছেন। বীরভূমের রুক্ষ বাতাস জানলার ভাঙা ফাঁক দিয়ে হাহাকার করে ঢুকছে। অরুণ, গঙ্গা জল সেটা, থামিস না। ওঝার কণ্ঠস্বর বাজের মতো গর্জে উঠল। অরুণবাবু দরজার কোণে সিটিয়ে দাঁড়িয়েছিলেন, তার হাতে তামার ঘটি। কাঁপতে কাঁপতে তিনি জলে ছিঁড়ে দিচ্ছিলেন অর্কের ওপর, কিন্তু জানলার বাইরে সেই পিশাচি সহজে হার মানার পাত্রী নয়। হঠাৎ ঘরের ভেতরে দৃশ্যটা পাল্টে গেল। লণ্ঠন না জ্বললেও ঘরের দেওয়ালে যেন এক অলৌকিক লাল আভা ছড়িয়ে পড়ল। মামা আর মামিমা শির উড়ে দেখলেন
ঘরের চুনের দেওয়ালগুলো থেকে চুইয়ে পড়ছে তাজা রক্ত, আর মেঝের ওপর কিলবিল করছে হাজার হাজার কালো বিছে আর সাপ। ওগুলো আমাদের কামড়ে দেবে। কানাই ওঝা হুঙ্কার দিলেন, চোখ বুঝবে না, ওসব মোহ, ওসব মায়াজাল। কালিদাসী তোর মনের ভয়কে দিয়ে তোকে শেষ করতে চাইছে। ওগুলো সাপ নয়, ওগুলো সব মিথ্যে। শুধু মন্ত্রে মন্দে আর ঈশ্বরকে ডাক। ওঝা তার লোহার চিমটিটা দিয়ে মেঝের ওপরে এক সজোরে আঘাত করলেন। পাথরের মেঝে থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ ছিটকে বেরোলো, আর সাথে সাথে সেই সাপের মায়া কর্পূরের মতো উধাও হয়ে গেল। কিন্তু আসল বিপদ তখনও কাটেনি। অর্ক তখন বিছানায় আবার উঠে বসেছে। একটা সাধারণ ছেলের শরীরে এখন যেন 10 জন জওয়ানের আসরিক শক্তি। কেউ না দেখলে বিশ্বাস করবে না। সে এক ঝটকায় বিছানা থেকে লাফ দিয়ে ওঝার টুঁটি চেপে ধরতে চাইল। অর্কের নখগুলো এই অন্ধকারেও দেখা যাচ্ছে, সেগুলো যেন ধারালো ব্লেডের মতো বড় হয়ে গেছে। ওঝা ক্ষিপ্র হাতে অর্কর কপালে একটা সিঁদুরের তিলক লেপে দিয়ে তাকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। ওঝার চোখে তখন ঘৃণা আর তেজ। তিনি জানলার দিকে তাকিয়ে গর্জে উঠলেন, পিশাচি! ছি! তুই একটা নিষ্পাপ শিশুকে ঢাল করছিস? সাহস থাকে তো সামনে আয়, আমার সাথে মোকাবেলা কর। সিঁদুরের তিলক লাগানোর সাথে সাথে অর্ক যেন নিজের সত্তা কিছুটা আবার ফিরে পেল। মনে হলো সে নিজের সাথেই এক মহা সংগ্রাম করছে, আর ডাইনি তার শরীরের দখল নেওয়ার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্ক বিছানার এক কোণে কুঁকড়ে বসে ঘুমাতে লাগলো। তার শরীরটা তার যেন নিজের নয়। সে এক অদ্ভুত ঘোরের মধ্যে আছে। তার মস্তিষ্কের এক কোণায় বিজ্ঞানের যুক্তিগুলো মরে যায়নি, কিন্তু অতিপ্রাকৃত স্মৃতি সেখানে কড়া নাড়ছে। তার মনে পড়ে যাচ্ছে কয়েক বছর আগের এক শান্ত দুপুরের কথা। তখন সে খুব ছোট, দিদিমার কোলের ওপর শুয়ে সে একটা গল্প শুনছিল। কাশীপুর গ্রামের এক হারিয়ে যাওয়া ট্র্যাজেডির গল্প। জানিস দাদু ভাই, কালিদাসী শুধু ডাইনি ছিল না, সে ছিল এক অভাগিনী। গ্রামের মানুষ সেদিন ভুল করেছিল। ক্রোধে অন্ধ হয়ে একজন নিরপরাধ মানুষকে পুড়িয়ে মারে। কালিদাসীর সব থেকে প্রিয় ছিল তার বাড়ির উঠোনে থাকা বেল গাছটি। কালিদাসী বিয়ে করেননি, তাই তার কোনো সন্তান ছিল না। গাছটিকে সে নিজের সন্তানের থেকে বেশি স্নেহ করত। মরার আগে সে অভিশাপ দিয়েছিল যে সে আবার ফিরে আসবে এই অপমানের বদলা নিতে। অরুণবাবু বা গ্রামের বর্তমান প্রজন্ম সেই গল্পটা কুসংস্কার ভেবে মাটির তলায় চাপা দিয়েছিল, কিন্তু অর্কর প্রখর স্মৃতি আজ সেই তথ্যের হদিশ দিল। তার মনে পড়ল যেদিন কালিদাসীর সাথে তার প্রথম দেখা হয়েছিল দূরে শালবনের কিনারে। সেই নির্দিষ্ট বেলগাছটার পিছন থেকে কালিদাসী বেরিয়ে এসেছিল, আর এক অদ্ভুত স্পন্দন ছিল ওই গাছটার মধ্যে। সেই মরা গাছটা যেন একটা হৃৎপিণ্ডের মতো ধুকপুক ধুকপুক করছিল। কানাই ওঝা বুঝতে পারছিলেন তার মন্ত্রের জোর ধীরে ধীরে কমছে। আজ অমাবস্যা, আর তার ওপর বীরভূমের এই শ্মশান জাগানো ঝড় কালিদাসীর শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ঘরটা এখন আগুনের চুল্লির মতো তপ্ত। অর্কর পেটে সেই কালো হাতের ছাপটা এখন দগদগে লাল বর্ণের হয়ে উঠেছে। দেখে মনে হচ্ছে চামড়া ফেটে রক্তবর্ণের কোনো ফুল ফুটে বেরোবে। ওঝা চিৎকার করে মামাকে বললেন, অরুণ, আমি আর কতক্ষণ সামলাবো? নিশ্চয়ই ওর কোনো একটা দুর্বলতা আছে। কালিদাসী নিজের কোনো একটা অংশ বা প্রাণ ভোমরা বনের বাইরে কোথাও রেখে গেছে। ওটা না খুঁজে বের করলে একে পৃথিবীর কোনো তুকতাক দিয়ে ওকে আটকানো যাবে না। অর্ক তখন বিছানায় শুয়ে যন্ত্রণায় ধনুকের মতো বেঁকে যাচ্ছে। তার গলার স্বর বারবার বদলে যাচ্ছে।
একবার সে বাচ্চার মতো হাহাকার করে মায়ের সাহায্য চাইছে, পরক্ষণেই ডাইনির মতো অট্টহাসি হেসে ওঝাকে অভিশাপ দিচ্ছে। হঠাৎ অর্কের দু চোখ দিয়ে গল গল করে রক্তাশ্রু গড়িয়ে পড়ল। তার শরীরটা কাঁপতে কাঁপতে জানলার দিকে তাকিয়ে স্থির হয়ে গেল। বাইরে তখন প্রলয় শুরু হয়েছে। বাড়ির টিনের চালগুলো মড়মড় করছে। জানলা দিয়ে কালিদাসীর একটা ধোঁয়াময় অস্পষ্ট হাত ভেতরে ঢুকে অর্কের গলা টিপে ধরার চেষ্টা করল। ঠিক সেই চরম মুহূর্তে অর্ক তার সমস্ত শারীরিক ও মানসিক শক্তি সঞ্চয় করে এক আর্তনাদ করে উঠল। সে চিৎকার কোনো সাধারণ মানুষের নয়, যেন কোনো মন্দির থেকে আসা দৈব বাণী। ওঝা কাকু, ওই বেলগাছটা, পোড়া ভিটের ওই আধমরা বেলগাছটা, ওর প্রাণ ওখানে, ওটা কাটো, ওর শেকড়ে আগুন দাও, তবেই ও মরবে। বলেই অর্ক জ্ঞান হারিয়ে বিছানায় আছড়ে পড়ল। জানলার বাইরে সে ছায়ামূর্তিটা একটা বিকট নারকীয় যন্ত্রণার চিৎকার করে উঠল। সেই স্বরে এমন এক হাহাকার ছিল যে গ্রামের শেষ প্রান্তের মানুষও ভয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। কালিদাসী বুঝে গেছে তার সবচেয়ে বড় গোপন আস্তানা আর গোপন রাখা সম্ভব নয়। রাত তখন 3টে। বীরভূমের দিগন্ত রেখায় একটা ম্লান লালচে আভা ফুটে উঠতে শুরু করেছে। কালবৈশাখী ঝড়টা এখন থিতিয়ে এসে এক বিষণ্ণ হাওয়ায় রূপান্তরিত হয়েছে। কানাই ওঝা আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি জানতেন সূর্য ওঠার আগে যদি ওই গাছের রহস্য শেষ না করা যায়, তবে আগামী দিন অর্ককে বাঁচানো আর যাবে না। তিনি বারান্দায় বেরিয়ে এসে জোরে শঙ্খধ্বনি করলেন। গ্রামের জোয়ান ছেলেরা যারা বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল, তারা সবাই কুড়ুল, শাবল আর জ্বলন্ত মশাল নিয়ে এগিয়ে এলো। চলো বাবা সকল, আজ শয়তানিটার শেষ থেকে ছাড়বো। ওঝার আহ্বানে একদল মানুষ ছুটল শালবনের সেই নিষিদ্ধ প্রান্তের দিকে। শালবনের সেই অংশটা একটা ভুতুরে নিস্তব্ধ আচ্ছন্ন হয়ে আছে। ভোরের আবছা আলোয় দেখা গেল সেই বিখ্যাত কালিদাসীর ভিটে। সেখানে দাঁড়িয়ে আছে সেই মৃত বেলগাছ। গাছটা দেখতে একটা কঙ্কালসার, হাত আকাশ পানে চেয়ে অভিশাপ দিচ্ছে। ওঝা সবাইকে সুরক্ষা চক্রে দাঁড় করিয়ে নিজের হাতে কুড়ুল দিয়ে প্রথম কোপটা মারলেন গাছের গোড়ায়। আশ্চর্যের বিষয়, সাদা কষের বদলে বেরিয়ে এলো এক কালো গাঢ় রঙের পিচ্ছিল তরল। গ্রামের মানুষ ভয় পেয়ে পিছিয়ে এলো, কিন্তু কানাই ওঝা অবিচল। ভয় পাস না, ওটা কালিদাসীর মায়া। কোপো সবাই, আজ একে শেষ করতে না পারলে আমাদের বংশ রক্ষা হবে না। সবার মিলিত চেষ্টায় যখন গাছটা মরমর করে মাটিতে লুটিয়ে পড়ল, তখন এক তীব্র পচা দুর্গন্ধ চারপাশে ভরে গেল। মনে হলো যেন কোনো বহু বছরের পুরনো কবরখানা খুঁড়ে ফেলা হয়েছে। গাছটার ঠিক নিচে মাটির গভীরে শাবল চালাতেই বেজে উঠল একটা ধাতব শব্দ, হং করে। মাটি খুঁড়ে বের করা হলো একটা ছোট্ট মাটির হাঁড়ি। হাঁড়িটার মুখে কালো ন্যাকড়া আর লাল সুতো দিয়ে বাঁধা। ওঝা সাবধানে সে বাঁধন করল। হাঁড়িটার ভেতরে যা ছিল তা দেখে উপস্থিত সবার হাড় হিম হয়ে গেল। সেখানে ছিল কিছু জট পাকার মানুষের সাদা চুল, কয়েকটা নখ, একজোড়া সোনার দুল আর একটা ছোট্ট হাড়ের টুকরো, যা সম্ভবত কালিদাসী নিজে লুকিয়ে রেখেছিল। এটাই ছিল তার অতৃপ্ত আত্মার ফিরে আসার চাবিকাঠি। ওঝা সেই হাঁড়িটার ওপর ঘি আর কর্পূর ঢেলে মশাল দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। আগুনের লেলিহান শিখা যখন ওই হাড় আর চুলগুলোকে গ্রাস করলো, তখন আকাশ বাতাস কাঁপিয়ে এক শেষ আর্তনাদ ভেসে এলো। মনে হলো পুরো শালবনটা যেন এক প্রবল যন্ত্রণায় মচে যাচ্ছে। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। আগুনের ধোঁয়ায় মিশে গেল কালিদাসীর শেষ অস্তিত্ব। একটা কালো ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে আকাশের নীলিমায় মিলিয়ে গেল। তারপর কেটে গেছে 7 দিন।
বীরভূমের আকাশ এখন পরিষ্কার নীল। কংসাবতী নদীর চরে এখন শরতের মেঘের মতো সাদা কাশফুল দেখা যাচ্ছে। অর্ক এখন মামাবাড়ির দাওয়ায় বসে দূর থেকে জঙ্গলটার দিকে তাকিয়ে আছে। তার শরীর এখন অনেক সুস্থ। সেই ভয়ঙ্কর জ্বর ছেড়ে গেছে। গায়ের সেই আসরিক শক্তিও আর নেই। কিন্তু অর্কর চোখের দৃষ্টি বদলে গেছে। সেই চঞ্চল বালকটা যেন এক রাতেই বয়স্ক মানুষ হয়ে উঠেছে। গ্রামের ডাক্তারবাবু নিয়মিত আসছেন। তিনি অর্কর দ্রুত সেরে ওঠা দেখে হতবাক। বিজ্ঞানের বিচারে এর কোনো সঠিক ব্যাখ্যা নেই বটে, তবে অর্ক যখন জামা খোলে তখন দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। পেটের নাভির বাম পাশে সেই ভয়ঙ্কর কালচে ছাপটা এখন আর নেই, কিন্তু সেখানে রয়ে গেছে একটা হালকা সাদাটে পোড়া দাগ। দাগটা অনেকটা একটা বুড়ো আঙুলের হাতের আঙুলের মতো ছাপ। মনে হয় কেউ যেন চিরকালের মতো অর্কের ওপর নিজের একটা অধিকার রেখে গেছে। মামা অরুণবাবু এসে পাশে বসলেন। দাগটা থেকে গেল রে অর্ক। ওটা বোধহয় তোকে মনে করিয়ে দেবে যে তুই আমাদের সবাইকে কেমন একটা সাক্ষাৎ জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছিস। অর্ক ম্লান হাসল। মামা, দাগটা শুধু চামড়ায় না, মনের ভেতরেও থেকে গেছে। আমি এখন আর শুধু বইয়ের বিজ্ঞানে বিশ্বাস করি না। বীরভূমের এই মাটি আমাকে অন্য আর এক পাঠ পড়িয়ে দিল। আজ অর্কের ফেরার দিন। অরুণবাবু তাকে স্টেশনে ছাড়তে এসেছেন। বীরভূমের রাঙামাটির পথ দিয়ে যখন গরুর গাড়িটা স্টেশনের দিকে যাচ্ছিল, অর্ক এক দৃষ্টিতে জানলা দিয়ে তাকিয়েছিল সেই শালবনটার দিকে। বনটা এখন দিনের বেলায় আলোয় খুব শান্ত, খুব সহজ, কিন্তু অর্কর মনে হচ্ছিল বনের গভীরে কোথাও হয়তো এখনো এক চিলতে অদৃশ্য বিষ চাপা পড়ে আছে। ট্রেনটা যখন স্টেশনে এলো, অর্ক তার ব্যাগটা কাঁধে নিয়ে কামরায় উঠে বসল। ট্রেনটা ছাড়ার আগে সে শেষবারের মতো সেই দূরের লাল মাটি আর মরা বেলগাছের জায়গাটাকে ভালো করে দেখে নিল। মামা তাকে জিজ্ঞেস করলেন, অর্ক, এখনো কি তুই ভাবিস সবটাই হ্যালুসিনেশন? অর্ক তার পেটের ভেতর সেই পোড়া দাগটার ওপর হাত রাখতেই ট্রেনের জানলার দিকে তাকালো। দূরে শালবনটা যেন তাকে শেষ বিদায় জানাচ্ছে। সে ম্লান হেসে বলল, মামা, বিজ্ঞান আমায় শিখিয়েছে ম্যাটার ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর ডেস্ট্রয়েড। কালিদাসীর শরীর ধ্বংস হয়েছে ঠিকই, কিন্তু তার ঘৃণা শেষ হয়নি। আমার এই দাগটা প্রমাণ হিসাবে রয়ে গেল। কি ভাবছেন গল্পটা শেষ হয়ে গেল? হয়নি। ট্রেনটা একটা দীর্ঘ হুইসেল দিয়ে ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়ল। জানলার বাইরে বীরভূমের সেই রুক্ষ লাল মাটি, ধূসর শালবন আর আদিগন্ত বিস্তৃত কাশবন দ্রুত পিছিয়ে যেত না। অর্ক একদৃষ্টে বাইরের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল সে যেমন একটা বিভীষিকাময় স্মৃতি পিছনে ফেলে যাচ্ছে, তেমনি অজান্তে কিছু একটা সাথে করে নিয়েও যাচ্ছে। বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগছে। হঠাৎ অর্কর পেটের বাঁ দিকে সেই সাদাটে পোড়া দাগটা যেন একবার হালকাভাবে দপদপ করে জ্বলে উঠল। এক নিমেষে একটা সূক্ষ্ম যন্ত্রণার লহরী তার শির দাঁড়াবে। অর্ক শিউরে উঠল। কম্পিত হাতে সে ধীরে ধীরে গায়ের জামাটা একটু তুলল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে। দাগটা আর ফ্যাকাশে নেই। সেই কালচে আঙুলের ছাপগুলো যেন আবার স্পষ্ট হয়ে উঠেছে, আরো গভীর, রক্তবর্ণ। মনে হচ্ছে গায়ের চামড়া নিচ থেকে কেউ অদৃশ্য শক্তিতে মাংসপেশিগুলোকে চাপ দিয়ে ধরছে। ঠিক তখনই ঘটল সেই অসম্ভব ঘটনাটা। অর্ক দেখল দাগদার 5টা আঙুল যেন এক অদ্ভুত ছন্দে নড়ে উঠল, ঠিক যেন কেউ অন্ধকারে হাতছানি দিয়ে ডাকছে। অর্কর শ্বাস রুদ্ধ হয়ে এলো। সে 2 হাত চোখ মুছে আবার তাকাল। না, সব স্বাভাবিক। দাগটা আগের মতো স্থির হয়ে আছে।
ভ্রম, সবই মনের ভ্রম। শরীরটা দুর্বল তো, তাই হয়তো। নিজেকে বিড়বিড় করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো সে। ফিরে যাচ্ছিস খোকা? এক অদ্ভুত ভাঙা এবং ফ্যাসফ্যাসে গলার স্বরে অর্ক শরীরের রক্ত হিম হয়ে গেল। সে ধীরে ধীরে ঘাড় ঘোরালো। তার ঠিক পাশের সিটে বসে আছেন এক অচেনা বৃদ্ধা, পরনে ধবধবে সাদা থান, কিন্তু তার গা থেকে একটা ভ্যাপসা পোড়া মাংসের গন্ধ ছাড়ছিল। অর্ক লক্ষ্য করলো বৃদ্ধার চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, ঠিক যেন বনের সেই অন্ধকারে দেখা আগুনের ফুলকি। বৃদ্ধার ঠোঁটের কোণে এক চেনা পৈশাচিক হাসি ফুটে উঠল। তিনি ফিস ফিস করে আবার বললেন, আমায় নিয়ে চলেছিস? খুব ভালো, খুব ভালো, এটাই তো চেয়েছিলাম। অর্ক পাথর হয়ে গেল ভয়ে। তার গলা শুকিয়ে কাঠ, চিৎকার করার ক্ষমতাটুকু যেন কেউ কেড়ে নিয়েছে। বৃদ্ধা তার কুঁচকে যাওয়া কঙ্কাল ছাড়া হাতটা ধীরে ধীরে অর্কের হাতের উপর রাখলেন। হাতটা বরফের মতো ঠান্ডা, মনে হচ্ছে কোনো মৃতদেহের স্পর্শ। সেই স্পর্শের সাথে সাথেই অর্ক অনুভব করলো তার পেটের দাগটা আবার জ্বলছে। এবার আর হালকা নয়, মনে হচ্ছে কেউ গনগনে তপ্ত লোহা তার শরীরের ভেতর ঢুকিয়ে দিয়েছে। যন্ত্রণায় অর্কর চোখের সামনের পৃথিবীটা দুলতে লাগলো। বাইরে তখন অন্ধকার নেমে এসেছে। অর্ক ঝাপসা চোখে কাচের গায়ে নিচের প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু সেখানে অর্কের মুখ ছিল না। এক পলকের জন্য সে দেখলো জানলার ওপরে ভেসে আছে একটা অর্ধেক পোড়া বিভৎস মুখ, সাদা জট পাকানো চুল আর সেই রক্তিম চোখের মণি। প্রতিচ্ছবিটা যেন দেখেই খিলখিল করে হেসে উঠল। ট্রেনটা ঝড়ের গতিতে বীরভূমের সীমানা পেরিয়ে স্টেশনের স্পট স্টেশন পার হয়ে যাচ্ছিল, কিন্তু সেই কামরার ভেতরে সময় যেন থমকে দাঁড়িয়েছে। অন্ধকার ট্রেনের কামরায় ট্রেনের চাকার খটখট শব্দের সাথে মিলে গেল এক অশরীরী কণ্ঠস্বরের ফিসফিসানি। আমি তোকে ছেড়ে যাইনি রে খোকা, আমি তো তোর সাথেই চলেছি। বীরভূমের মাটিতে তুই ছেড়ে দিলেও কালিদাসী তোকে ছাড়বে না রে। আজ থেকে আমি তোর ভেতরেই থাকবো, তোর রক্তে, তোর নিঃশ্বাসে। শুনছিলেন দীনেশ চ্যাটার্জির লেখা কালিদাসীর ভিটে। কালিদাসীর পাঠে জয়িতা ভট্টাচার্য, হরিহর মণ্ডল, সায়ন রয়, গদাধর মণ্ডল, আমি ফ্যান্টম, বিল্টু, নবারুণ সিনহা, অর্ক অঙ্কুর মাল, মামা অরুণের পাঠে সৃজিত মিত্র, মামিমা সোমা কুমার এবং সর্বশেষে গল্প পাঠ ও কবিরাজির ভূমিকায় অনিমেষ কুমার। গল্পটি যদি ভালো লেগে থাকে গল্পটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আবার আসবো আরেকটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন।